আমি পিয়ালি। তো আজ আমি চলে এসেছি এই দুটি দেশ পত্রিকা নিয়ে। আমি একটু আলোচনা করে নেব। দেখতেই পাচ্ছ এই দুটো দেশ পত্রিকা, একটি হলো 17ই মে 2025-এর এবং আরেকটি হলো 17ই সেপ্টেম্বর 2025-এ, যেটা জাস্ট বেরিয়েছে। তো দেখে নেওয়া যাক কী আছে 17ই মে 2025-এর দেশ পত্রিকাটিতে। এই হলো 17ই মে 2025-এর দেশ পত্রিকার সূচিপত্র। এবার আমরা একটু সম্পাদকীয়টা দেখে নেব। প্রত্যাঘাতের পরে সমুচিত জবাব প্রায় প্রত্যেক ভারতবাসীর হৃদয় ও মস্তিষ্কে বিগত কয়েকদিন ধরে আলোড়ন তুলছে এই শব্দবন্ধ। পেহেলগ্রামের নৃশংস ঘটনার পর বেদনায় আর্দ্র ও প্রতিশোধ স্পৃহায় ফুটতে থাকা অন্তর নিয়ে বসে থাকা দেশবাসীর কাছে অপারেশন সিঁদুর এক উপশম, যথাযথ প্রত্যাঘাত। ঠান্ডা মাথায় সন্ত্রাসবাদীরা 26টি নিরীহ প্রাণের হত্যালীলা সংঘটিত করে ভারতকে বোঝাতে চেয়েছে সন্ত্রাসের শক্তি কি ভয়ানক, তার হাত কতদূর লম্বা। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেই সন্ত্রাসের চোখে চোখ রেখে দাঁড়িয়েছে, দক্ষ ও কুশলী পদক্ষেপে আক্রমণ শানিয়েছে। দু দেশের জনসম্পদের ক্ষয়ক্ষতি না করেও পাকিস্তানের মাটিতে আশ্রয়প্রাপ্ত সন্ত্রাসের ঘাঁটিকে সমূলে ধ্বংস করেছে। আবার পাকিস্তান সংঘ বিরতির জন্য সামরিক স্তরে আবেদন জানানোয় তাতে ইতিবাচক সাড়া দিয়ে প্রতি আক্রমণ থেকে নিরস্তও হয়েছে। এই সংযম ও পরিমিতি বোধের জন্য দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ। দুটি বিশ্বযুদ্ধ পার করে এসেছে বিশ্ব, তারপরেও নানা প্রান্তে বিভিন্ন দেশের মধ্যে সংঘাত ঘটতেই থেকেছে। আমরা দেখছি রাশিয়া ইউক্রেন ও গাজা প্যালেস্টাইনের যুদ্ধ দীর্ঘ ছবি। দেশের সম্পদের অপূরণীয় ক্ষয়ক্ষতি, অসংখ্য প্রাণের বলি, বিধ্বস্ত বিপন্ন শৈশব, ধ্বস্ত মানবতা। যুদ্ধের ফলাফল কেবল ক্ষয় ও ক্ষতি। সেই পথে না হেঁটে ভারতের এই কূটনৈতিক ও সামরিক বিচক্ষণতা প্রশংসার যোগ্য। এতেই দুটি দেশের মঙ্গল। আমজনতা কূটনীতির গণিত ও তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে মাথা ঘামাতে চায় না, তাৎক্ষণিক প্রতিক্রিয়াই তাদের কাছে অগ্রগণ্য। তাই দেশ জুড়ে চলছে এক প্রকার বিজয় উদযাপন, সঙ্গে অতৃপ্তির ক্ষোভ যে এ যাত্রায় প্রতিপক্ষকে তার ঘরে ঢুকে দুর্মুষ করে দিয়ে আসার বাসনা অপূর্ণ থেকে গেল। কিন্তু এই আত্মতুষ্টির আবরণ সরিয়ে রেখে বাস্তবকে নির্মোহ দৃষ্টিতে দেখলে দেখা যাবে আমাদের সামনে এক অনিশ্চয়তা। আপাতত পরাহত পাকিস্তান তার দাঁত নখ সে লুকিয়ে ফেলেছে আস্তিনে, কিন্তু পাকিস্তানের মাটি আলো হাওয়ায় সন্ত্রাসের যে অসংখ্য বৃক্ষ বেড়ে উঠেছে তা নতুন করে শাখা প্রশাখার বিস্তার করবে। আবারও হয়তো আঘাত আসবে। সে আঘাতের স্বরূপ নিয়ে আমরা সন্দিহান। তাই সংঘর্ষের পথ থেকে সরে এসে কূটনৈতিক দক্ষতা দিয়েই সন্ত্রাসকে নির্মূল করার চেষ্টা করতে হবে। একটি চোখের বদলে আরেকটি চোখ শীর্ষক আগুনে সংলাপে দেশের আমজনতার ইগো হয়তো তৃপ্ত হয়, কিন্তু রাষ্ট্রের দায় ও দায়িত্ব সেই সংকীর্ণ প্রতিশোধকামিতার চেয়ে অনেক বেশি। আমেরিকার প্রেসিডেন্ট ভারত পাক আলোচনায় কী রূপে ও প্রকারে মধ্যস্থতা করেছেন সে বিতর্কে প্রবেশ না করেও বলা যায়, সংঘবিরতির এই সিদ্ধান্ত সময়োচিত ও দূরদর্শী। পাকিস্তানের সেনার সঙ্গে ভারতীয় সেনা পুরোদস্তুর সংঘর্ষে জড়িয়ে পড়লে সে দেশের সেনার প্রতাপ আরও বাড়বে, তাতে পাকিস্তানের ক্ষতি, ভারতেরও ক্ষতি কম নয়। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের পরোক্ষ মদতদাতা কে, ভারতের হানায় নিহত জঙ্গিদের শেষকৃত্যের ছবিতে তার প্রমাণ পেয়েছে সারা বিশ্ব। তাই কেবল সামরিক পথে এই সমস্যার সমাধান করা সম্ভব, এই ভাবনার বশবর্তী না হয়ে বিকল্প সংলাপের পথ খোলা রাখতেই হবে, যাতে বিশ্বের অন্যান্য দেশও সন্ত্রাস দমনের জন্য পাকিস্তানের উপর নিয়ত চাপ বজায় রাখে। কাশ্মীর সমস্যাকে সামনে রেখে তার আড়ালে পাকিস্তান যে এতদিন সন্ত্রাসের ঘাঁটিগুলোকে তার হাত শক্ত করতে কাজে লাগিয়ে এসছে, সেই সত্যকে বিশ্বমঞ্চে মান্য করে তোলার সূচনা মুহূর্ত এটাই। ভারত যেন এই সুযোগ না হারায়। উগ্র জনমত দেশীয় রাজনীতির জন্য ভালো, কিন্তু তার রাষ্ট্রনীতির চালক হয়ে উঠলে সমূহ বিপদ। আচ্ছা, এরপর মন্তব্য। সমাজ বিভেদের সমকাল ও বাঙালি ধর্মের বিস্তীর্ণ আঙিনায় একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট ভাতা, অন্যদিকে সংখ্যাগুরুর জন্য জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা সারার পর দিলীপ ঘোষ একাধিক সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তিনি পরিষ্কার বলেছেন যে হিন্দু ধর্মের যে প্রসার সেটা তার রাজনৈতিক ভাবনার সঙ্গে মেলে। মন্তব্যে আছে দৃষ্টিকোণ এক, ভারত পাকিস্তান ও জল রাজনীতি।
কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পর ভারত যদি সিন্ধুর জল না দেয় তাহলে পাকিস্তানের আদৌ কি কোনো ক্ষতি হবে? কথা ছিল নদীর উপরে ব্যারেজ ভারত সরকার তৈরি করতে পারে জলবিদ্যুতের জন্য, কিন্তু জলের প্রবাহকে ড্যাম বানিয়ে আটকে রাখা যাবে না। কাজেই বুঝে নেওয়া দরকার ভারত সিন্ধু ও তার উপনদীর উপর কোন কোন বাঁধ তৈরি করেছে। মন্তব্য দৃষ্টিকোণ 2, ঘৃণার অন্তহীন যুদ্ধ। যে আশঙ্কা রবীন্দ্রনাথ অত বছর আগে করেছেন সেই মিথ্যার পাপের ঘোড়া সম্পূর্ণ হয়ে নগ্ন মূর্তি ধারণ করেছে। উৎসারিত আলো। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে ভেসাক ডে অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার বড়বুদুর মন্দিরে। বুদ্ধ পূর্ণিমায় প্রজ্বলিত ভানু সরিয়ে বিশ্ব শান্তি ও মানসিক আলোকপ্রাপ্তি প্রার্থনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। একই দিনে ফ্লাওয়ার মুনের আলোয় আলোকিত গ্রিক দেবতা পোসাডাইনের মন্দিরে গ্রিসে এই মন্দির তৈরি হয়েছিল প্রায় 2500 বছর আগে। প্রচ্ছদ কাহিনী 1, পরবর্তী কৌশল ও লক্ষ্য। পিনাকরঞ্জন চক্রবর্তী লিখেছেন। রাষ্ট্রসংঘে ঘোষিত পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন টিআরএফ প্রথমে এই হামলার দায় স্বীকার করে। ভারতীয় নাগরিকদের জম্মু কাশ্মীরে বসবাস এবং জীবিকা নির্বাহ করার অনুমতি দেওয়ার জন্য তারা ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তত্ত্বই সামনে রেখে সর্বসম্মুখে ঘোষণা করেছেন, গলির জবাব দেওয়া হবে গোলা দিয়েই। আইনি নীতির কথা মাথায় রেখে বিরোধিতা থেকে সরে এলেও সংঘর্ষের বিরতিকে এখনই সিজফায়ার আখ্যা দিচ্ছে না ভারত সরকার। প্রচ্ছদ কাহিনী 2 টি লিখেছেন দেবাশিস দাস। দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল রাউন্ড। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের ভ্রূণ তৈরি হয় 80-র দশকে রুশ আফগান যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের এক অশুভ আঁতাতে। শোনা যায় অনেক টাকার বিনিয়োগ করে বসে আমেরিকা। আফগান মুজাহিদিনদের দিয়ে গেরিলা যুদ্ধ চালানোর এক কৌশল অবলম্বন করে তারা পাকিস্তানের মধ্যস্থতায়। প্রচ্ছদ কাহিনী 3, পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা। লিখেছেন নজরুল ইসলাম। প্রচ্ছদ কাহিনী 4, সংঘর্ষ বিরতি ঘোষণা না প্রস্তাব। প্রেমাংশু চৌধুরী লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 5, সংঘর্ষের ইতিবৃত্তে নতুন সংযোজন। লিখেছেন ইমন কল্যাণ লাহিড়ী। ভারত ও পাকিস্তানের মধ্যে 1947-48 সালে প্রথম যুদ্ধের পরে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পাকিস্তান বর্তমান পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করেনি এবং যার ফলে তৈরি হয় লাইন অফ কন্ট্রোল। ভ্রমণে আছে রুদ্র তাপসের পথরেখা। লিখেছেন বিতান শিকদার। সমস্ত কৃচ্ছ্র সাধনের শেষে আছে শান্তি। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে এক মগ্ন জ্যোৎস্না। প্রকৃতিই তখন যোগায় আধ্যাত্মিক শক্তি। শিল্প সংস্কৃতি। ভঙ্গুর অস্তিত্বের দৃশ্যরূপ সন্ধান। লৌকিক ও অলৌকিকের অন্তরালের রসায়ন দৃশ্যমান হলো শিল্পীর এই একক প্রদর্শনীতে। সম্প্রতি শুভা প্রসন্নের একটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল বিড়লা একাডেমিতে। বেশ অনেকগুলি ছবি নিয়ে এই প্রদর্শনী। এখানে দেখা গেল শিল্পীর নানা ধরনের সাম্প্রতিক কাজ। বিগত কয়েকটি প্রদর্শনীতে আমরা তার বেশ কিছু মহাকাব্য আশ্রিত ছবি দেখেছি। এখানে বেশ কিছু কাজ তার সেই রামায়ণ ও মহাভারতের থিম নির্ভর ছবির দৃশ্যরূপের সঙ্গে সংলগ্ন হয়ে থাকতে দেখি, যদিও সেসবের বিষয় খানিকটা আলাদা আঙ্গিকও। শিল্পী অনেকগুলো কাজেই দেহকাণ্ড থেকে কৃষ্ণের মুখ অংশত বিচ্ছিন্ন এবং তা ভাসমান হয়ে থাকছে ছবির উপরের অংশে। এরকম মাঝে মাঝে মনে হয় যে শিল্পী আসলে দুটি সংশ্লিষ্ট অথচ স্বতন্ত্র স্পেসের কথা বলেছেন দৃষ্ট ও দৃশ্যান্তরালের কথা, বাস্তব ও বাস্তবাতীতের সন্নিহিতের কথাও। আমাদের সামূহিক স্মৃতির গভীরে যে টুকরো টুকরো মিথ প্রথিত হয়ে থাকে সেখানে একাকার হয়ে যায় লৌকিক অলৌকিক। এই কাজগুলি দেখে মনে হয়েছে সেই অন্তরালের রসায়নটিকে দৃশ্যমান করতে চেয়েছেন শিল্পী। তার ফর্ম কিছুদূর পর্যন্ত স্টাইলাইজড, যা নিয়েও বেঙ্গল স্কুলের একটা আবছা স্মৃতি জাগিয়ে তোলে, অথচ রং লাগানোর ধরন ও সরলীকরণের দিকে তার একটা স্পষ্ট ঝোঁক আমাদের লোকায়ত শিল্পের কথাও মনে করিয়ে দেয়। বেশ কিছু ফুলের ছবি রয়েছে প্রদর্শনীতে। তার মধ্যে কয়েকটিকে আমরা দেখতে পাই ফুলদানিতে সাজিয়ে রাখা অবস্থায়। এই দুটি ধরনের মধ্যে একটা মূলগত তফাৎ আছে। যে ফুল আমরা ফুলদানিতে রাখি তা জীবন মৃত্যুর মধ্যবর্তী একটা বিন্দুতে দাঁড়িয়ে থাকে। শিকড় ও কাণ্ডের প্রাণনা থেকে সে ছিন্ন হয়েছে, কিন্তু দৃশ্যত এখনও সে জীবন রসে ফুলল। মনে রাখতে হবে এই পুরো সিরিজটিরই নাম ইলিউশন।
যা সত্যের মতো প্রতিভাত হয় অথচ সত্য নয়, যা বাস্তব প্রতিম অথচ বাস্তব নয়। এই দুটি সন্নিহিত এলাকা সম্পর্কেই শিল্পীর নিহিত বক্তব্য এখানে সহজেই বুঝে নেওয়া যায়। ফুলের গর্ভাশয়গুলি যোনি সদৃশ্য, তার আশেপাশে ঘুরে বেড়াতে দেখি স্পাম সদৃশ্য কিছু পুংকেশরকেও। এই প্রস্ফুটিত আনন্দময় যৌনতাও যে বিভ্রম মাত্র, এই উচ্চারণে কি নিঃশব্দে রয়েছে তবে? কিছু কিছু চমৎকার ছবি দেখার অভিজ্ঞতা সত্ত্বেও প্রদর্শনী তার এই কাজগুলো একেবারেই অন্যরকম। ফিজিওনমি নিয়ে এই নিবিষ্ট চর্চা এবং তার মধ্যে দিয়ে প্রান্তিক মানুষের ভঙ্গুর অস্তিত্বের দৃশ্যরূপ সন্ধান, ঠিক এই বিষয়টা আমরা এর আগে তার কাজে সেভাবে পাইনি। শিল্প সংস্কৃতিতে নাটক, নিরীক্ষণের বহুকৌণিক দর্শন, তিনটি সাম্প্রতিক নাট্য আলোচনায় উঠে এসেছে অনমনীয় প্রতিরোধ, আত্ম আবিষ্কার এবং বীক্ষণের দৃষ্টিকোণ। তিনটি নাটকের নাম হলো, একটি নাটক দেবেশ চট্টোপাধ্যায় যখন আনুইয়ের অ্যাডাপ্টেশনের উপর ভিত্তি করে নির্মাণ করেছেন তার আন্তিগোনে, তখনও পারিপার্শ্বিক রাজনৈতিক আবহ ঠিক নাৎসি সদৃশ্য না হলেও শাসকের জোরালো স্বৈরতন্ত্রী মনোভাব প্রকাশ হতেই থাকছে সমাজের বিভিন্ন স্তরে। সেখানেও যথারীতি চলে আসে ওই দুদিকের কথা। দুদিকটা কি? একদিক হলো নিয়ম নীতির ঊর্ধ্বে যে বিশ্বাস সে সত্য, তার দিক। অপরদিক হলো কাজ চালানোর মতো সত্য নির্মাণের পন্থা, তাতে ছল চাতুরি মিথ্যার আশ্রয় নিতে হলেও হতে পারে। নিয়ে লিখেছেন সায়ম বন্দ্যোপাধ্যায়। পরের নাটকটি হচ্ছে আমি ওয়েডস আমি। গত 23শে মার্চ একাডেমিতে মঞ্চস্থ হলো রঙ্গ নাট্যগোষ্ঠীর নাটক আমি ওয়েডস আমি। এটি একটি তীব্র প্রহসন, হাসির মোড়কে শূন্যতার কথা বলা হয়েছে। লঘু ও চপল রসের বিনোদন পেতে পেতে একসময় হঠাৎ একটা দরজা খুলে দেখা যায় একটা নিঃসঙ্গ মন, যে মন এই অতল অস্তিত্বের কাউকে আঁকড়ে ধরতে চাইছে কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছে না। কাউকে বিশ্বাস করতে না পেরে সে নিজেকেই বিবাহ করছে। এটা এক রীতিমতো উদ্ভট ব্যাপার। এ আবার হয় নাকি? নিজে কীভাবে বিয়ে করতে পারে কেউ? আবার সেটা সেলিব্রেট করার জন্য একটা পুরোদস্তুর উৎসব হতে পারে? এ নিশ্চয়ই মন গড়া। নাট্যকারের বিচিত্র খেয়াল। অথচ নাটকের শেষ নির্দেশক সোহন বন্দ্যোপাধ্যায় একের পর এক তথ্য তুলে ধরে জানালেন যে এই সোলোগ্যামি বা অটোগ্যামি বিষয়টি কীভাবে একবিংশ শতাব্দীর 2টি দশক ধরে বেড়ে চলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষত নারীরা এটা করেছেন। ব্রিটেন স্পিয়ার্সের মতো শিল্পী 3টি বিবাহ বিচ্ছেদের পর নিজেকে বিবাহ করলেন, যা অনেককে বিস্মিত করেছিল। কিন্তু কী এর কারণ? সাফল্য প্রতিষ্ঠিত জীবনের চেয়ে আমরা ফাঁক করে হৃদয়ের অন্দরে তাকালে দেখা যাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক অবিশ্বাস মানুষকে কি অসহায়ভাবে নিঃসঙ্গ করে তুলেছে। ভালোবাসতে গেলেও তো প্রথমে বিশ্বাস করতে হবে। যদি একে অপরের প্রতি বিশ্বাসটাই চলে যায়, তবে আর কিসের বন্ধন, কিসের ভালোবাসা? এর ফলেই ঘটছে আত্মবিবাহ। এ এক ক্রমবর্ধমান সামাজিক বাস্তব, যাকে আর কোনো মতেই অস্বীকার করা যাবে না। এটা নিয়ে লিখেছেন সৌভিক গুহ সরকার। এবং তৃতীয় নাটকটি হলো বিনষ্টি। আকিরা কুরোসাওয়ার রাসোমান 1950। শুধু হেইয়ান যুগের অন্তিম লগ্নে দুর্ভিক্ষ গৃহযুদ্ধপীড়িত দ্বাদশ শতকীয় জাপানের অমোঘ এক সাংস্কৃতিক অভিজ্ঞান হিসেবেই নয়, বীক্ষণের বহুকৌণিক দর্শনের প্রাথমিক পাঠ হিসেবেও বিশ্ববন্দিত। প্রখ্যাত জাপানি কথা সাহিত্যিক রিউনস্কে আকুতাগাওয়ার 2টি গল্প রসমান ও ইয়ামুনোনোকা অবলম্বনে কুরোসাওয়া ও শিনোবু হাশিমোতোর সেলুলয়েডের জন্য সাজানো যে কাহিনী, সেখানে কুখ্যাত ডাকাত তাজোমারু এক সামুরাইয়ের স্ত্রীকে ধর্ষণ করে। সামুরাইও প্রাণ হারান। কিন্তু এই ধর্ষণ সেই নারীর কাছে প্রবল পীড়াদায়ক নাকি আনন্দদায়ক ছিল? এই মৃত্যু কি ছিল কোনো ঘৃণ্য হত্যা? হত্যাকারীকে বীক্ষণের দৃষ্টিকোণ দিয়ে কুরোসাওয়ার এই নির্মোহ নিরীক্ষা সংস্কৃতির ইতিহাসে জন্ম দেয় রাসোমান এফেক্ট এর, যার অভিঘাত উত্তর যুগে শিল্প সাহিত্য দর্শনকে তো বটেই, সেই সঙ্গে আন্দোলিত করেছে আইন, ন্যায়শাস্ত্র এবং মনোবিজ্ঞানের অনেক অটল ধারণা ও সিদ্ধান্তকেও। এটা নিয়ে লিখছেন শুভঙ্কর ভট্টাচার্য। শেষ কথা লিখছেন রজনী সাউ। রাষ্ট্রের ভূমিকা রক্ষকের। অন্যায়ের প্রতিবাদে রাষ্ট্রের কঠোর কণ্ঠস্বর পৌঁছে গেছে সন্ত্রাসবাদীর কানে। সন্ত্রাসবাদীরা পাহেলগামে ধর্ম জেনে
হত্যা করেছিল আমাদের দেশের মানুষদের। হত্যাকাণ্ডের পরে নিহতদের স্ত্রীদের উদ্দেশ্যে তারা বলেছিল, মোদিকে গিয়ে বলো। ব্যক্তি মোদি নন, আসলে তারাই অসম্মানে ভরা বাক্যটি ছুড়ে দিয়েছিল একটি রাষ্ট্রের দিকে, যে রাষ্ট্র তার শান্তিপ্রিয়তা ও সর্বধর্ম সমন্বয়ের সুদীর্ঘ ঐতিহ্যের কারণে সারা বিশ্বে পরিচিত। ভারত এই আঘাতের প্রত্যুত্তর যেভাবে দিয়েছে তাতে এই বিশ্বাস জন্মেছে যে রাষ্ট্র তার নাগরিককে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে তা বুঝেছে, নিশ্চিন্ত বোধ করছি। তো এই ছিল দেশ 17ই মে 2025। এবার আমরা দেখে নেব 17ই সেপ্টেম্বর 2025 দেশ, যার কভারটা এইরকম। সূচিপত্রটা একটু দেখে নাও। সম্পাদকীয়তে কি আছে? বাদল সরকারি সৃষ্টির ইতিহাস। একদিন শম্ভুবাবু ফোন করলেন, আপনারা নাকি সারা রাত্রি ধরেছেন? বললাম হ্যাঁ, কেন? উনি বললেন, না ওটা তো আমরা ধরতে সাহস পাইনি। অর্থাৎ আমার নাটক, আমার দল কোন সাহসে ধরে? সে বললাম, আমরা তো ফুল অ্যান্ড অ্যাঞ্জেল থিওরিতে কাজ করি, আমাদের কোনো স্ট্যান্ডার্ড রাখার দায় নেই। ওই যে ইংরেজি প্রবাদ বাক্য আছে না, দেবদূত যেখানে পা দিতে সাহস করে না সেখানে নির্বোধ ঝাঁপিয়ে পড়ে। পুরনো কাসন্দিতেই স্মৃতিচারণা করছেন বাদল সরকার, ভারতীয় থিয়েটারের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। চেহারায় ছোটোখাটো, কিন্তু মানুষটির ভেতরে ছিল আগুন। যে ওঠা পড়ার মধ্যে দিয়ে এবং যে বিচিত্র পথে গিয়েছে তার জীবন, তা এক কথায় অভাবিত। তার রচিত নাটকগুলিও তাই। 60-এর দশকে মূলত কৌতুকের উপাদানে রচিত রামশ্যাম, যদু, বড় পিসিমা, সলিউশন এক্স, রাজনৈতিক সচেতনতার চিহ্ন এগুলোতে সেভাবে নেই। পর লিখেছেন এবং ইন্দ্রজিৎ পাগলা করা বাকিটা ইতিহাস। নাটককার হিসেবে বহু পুরস্কার সম্মানে অভিজ্ঞতা হচ্ছেন তখন, এবং ইন্দ্রজিৎ হিন্দিতে ইংরেজিতে অনুবাদ হয়েছে, মারাঠিতেও অনুদিত হয়েছে তার নাটক। তখন কলকাতায় বেকারত্ব, কালোবাজারি, খুনোখুনি। সেই নাটকের অভিনেতাদের কোনো নাম নেই, তারা ক্রমিক সংখ্যা কেবল। এই নাটক শেষ হচ্ছে দর্শকদের সঙ্গে হাত মেলানোয়। একটা শুদ্ধ পথ তারা খুঁজে পেয়েছে, আশাবাদী পরিণতি। তো এখানেই বাদল সরকারের সৃষ্টির ইতিহাস নিয়েই লেখা হয়েছে। মন্তব্য: বৈদেশিকী 1, নেপালে আন্দোলন, ভারতে দুশ্চিন্তা। একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে এক রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য অবশ্যই একটি জরুরি সতর্কবার্তা। একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে, আচ্ছা, এটা লিখেছেন প্রেমাংশু চৌধুরী। বৈদেশিকী 2, শুল্ক দ্বৈরথ ও আন্তর্জাতিক তাৎপর্য, ট্রাম্পের গর্জন আর শির প্রণয় প্রার্থনার মধ্যে সমতা রেখে মোদি কি নিজের বিশ্বগুরু ভাবমূর্তি ধরে রাখতে পারবেন? বৈদেশিকী 2 মন্তব্য। অর্থনীতি 1, পপকর্ন 2.0, জিএসটি সংস্কারের ফলে ঠিক কতটা সাশ্রয় হবে সাধারণ মানুষের, কতটা জুড়ে থাকবে ফিল গুড ফ্যাক্টর? মুক্তির আশ্বাস। আলা আবাদ এল ফাতা নামটির সঙ্গে আমরা কম বেশি পরিচিত সকলেই। তিনি ইজিপশীয় ব্রিটিশ সফটওয়্যার ডেভেলপার এবং রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। তার 41 বছর জীবনের বছরের পর বছর কেটে গিয়েছে কারান্তরালে। আজও তিনি বন্দী। তার অপরাধ, সমাজের অন্ধকার দিকগুলোকে বারবার চিহ্নিত করার চেষ্টা করেছেন তিনি। সেই 2006 থেকে গ্রেফতার হয়ে চলেছেন আবাদ এল ফাতা। কিছুদিনের মুক্তির পর ফের গ্রেফতার। 2019-এ ফেক নিউজ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে ইজিপ্ট সরকার। সম্প্রতি ইউকের প্রাইম মিনিস্টার কিয়ার স্টামার কথা বলেছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবেদ আল ফাতা এল-সিসির সঙ্গে। উঠেছে আবাদ আল ফাতার মুক্তির প্রসঙ্গ। জাইর বোলসোনারো। ব্রাজিলের প্রাক্তন অতি দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে আদালতে 27 বছরেরও বেশি কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোটাই বোলসোনারো ধ্বংস করতে দিতে বসেছিলেন মত সুপ্রিম কোর্ট জাস্টিস আলেকজান্ডার দে মোরেসের। গণতন্ত্রের ক্ষতি করাই নয়, রীতিমতো ক্রিমিনাল স্ট্রাকচারের মাথায় বসেছিলেন বোলসোনারো, দাবি করছে আদালত। কিন্তু জিএসটি সংস্কারের অনুকূল বার্তাও কি ট্রাম্প সম্পর্কিত বাণিজ্য ভয় কাঁপতে থাকা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের শুল্ক অনিশ্চয়তা উপেক্ষা করার জন্য যথেষ্ট উঠতে পারল? অর্থনীতি 2, আকাশ ছোঁয়া সোনার দাম। যে কোনো জিনিসের দাম নির্ভর করে তার চাহিদা ও যোগানের ওপর। সোনাও এর ব্যতিক্রম না। অন্যান্য পণ্যের দাম যেভাবে বাড়ে, সোনার দাম সেভাবে বাড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসেরই দাম বাড়বে, মানুষের বেতনও বাড়বে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সোনার দাম কোনো স্বাভাবিক নিয়মের ধার ধারে না। কেন্দ্রীয় ব্যাংক, অলংকার ব্যবসা এবং ইলেকট্রনিক্স ইত্যাদি উৎপাদন শিল্প, এই 3টি জায়গা থেকে সোনার যে চাহিদাটা আসছে সেটা স্থবির নয়, ক্রমবর্ধমান, কিন্তু স্থিতিশীল এবং মোটামুটি অনুমেয়। লিখেছেন অভিরূপ সরকার।
চাঁদের রক্তিম আভা। প্রচ্ছদ কাহিনী 1 লিখেছেন অরুণ মুখোপাধ্যায়। বাদল সরকার। কিছু স্মৃতি ও আক্ষেপ। একটি ভ্রান্ত ধারণা সে সময় চালু হয়েছিল যে থার্ড থিয়েটারের জন্ম বোধহয় শুধুমাত্র ব্যয় সংকোচের উদ্দেশ্যে, কারণ প্রযোজনা নির্মাণে খরচ করা হতো যৎ সামান্য, অর্থাৎ যেটুকু না করলেই নয়। প্রদর্শনী মূল্যও ছিল নামমাত্র অথবা বিনামূল্যে। দর্শকরা স্বেচ্ছায় যা দিতেন দলের জন্য 1 ভাগ রেখে বাকিটা পারফর্মারদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। প্রচ্ছদ কাহিনী 2 লিখেছেন দেবশঙ্কর হালদার। নতুন পথ আবিষ্কার করেছেন। প্রচ্ছদ কাহিনী 3 লিখেছে দেবেশ চট্টোপাধ্যায়। পাখিরা উড়ে যায়। প্রচ্ছদ কাহিনী 4 লিখেছেন সৌমিত্র বসু। বাদল সরকারের নাটক। প্রবন্ধ 16 দুর্ধর্ষ স্পেকটাকল। মানুষ ঘোষ। কি ম্যাজিক আছে এই ছবিতে, যা কিনা 4-5 দশক পরেও হ্যামলিনের বাঁশিওয়ালার মতো এই উপমহাদেশে জুড়ে দর্শককে টেনে নিয়ে চলেছে তার পিছু পিছু। ভ্রমণ। ইন্দ্রনীল সান্যাল লিখেছেন বালি দ্বীপে কয়েকদিন। নীল সমুদ্র আর সবুজ দ্বীপমালার মধ্যে নিভে যাওয়া আগ্নেয়গিরি আর জেগে থাকা মন্দিরের মাঝে বালি হলো জলের মধ্যে পদ্মফুলের মতো ফুটে থাকা ল্যান্ডস্কেপ। শিল্প সংস্কৃতি চিহ্নময় স্মৃতির সড়ক। স্মৃতি ও তার বিবিধ চিহ্ন পরিস্ফুট হয়ে ওঠে এই দ্বৈত প্রদর্শনীতে। আর্ট এক্সপোজার গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল মার্ক মেটেরিয়াল মেমোরি শিরোনামের একটি দ্বৈত প্রদর্শনী অসীম পাল ও সুরভি চৌধুরীর বেশ কিছু কাজ নিয়ে। প্রদর্শনীটির শিরোনামটি স্পষ্টতই নির্দেশ করে স্মৃতি ও তার বিবিধ চিহ্নের দিকে। স্মৃতি স্পর্শযোগ্য নয়, সে অর্থে তার মেটেরিয়ালিটিও নেই, কিন্তু তার ছাপ স্পষ্টতই বিবিধ হয়। যেটুকু অনুভূতি রেখায় ধরা পড়ে ব্যক্তিগত বা সামূহিক ইতিহাসের প্রশ্নহীন অংশ হয়ে যায়, বা যা অনেক সময় তাও কিন্তু বাস্তবিকভাবেই ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তা বোধের অংশ, দৃশ্যের নয়। অথচ স্মৃতিচিহ্নের একটা দৃশ্যাবয়ব আছে। ধূসর হয়ে যায় কাগজ, কালির দাগ ম্লান হয়, ভগ্নপ্রায় হতে থাকে প্রাচীন ইমারত, এবং এইভাবেই দুষ্ট হতে থাকে চিহ্নময় স্মৃতির সড়ক। এই পুরো বিষয়টির মধ্যে একটি কাব্যিক এলাকা তৈরি হয়ে ওঠে। চলতে থাকে একটা বিনির্মাণ ও পুনর্নির্মাণের খেলা, যা শিল্পেরও মর্মকথা, যা প্রকৃত নিরাবয়ব। তাকে দৃষ্টিগ্রাহ্য করে তোলা শিল্প পদ্ধতিটি অনুসরণ করা সম্ভব এই প্রদর্শনীর কাজগুলি নিবিষ্টভাবে দেখলে। ছবিগুলি শুধু ফর্ম ও প্রায়োগিক নৈপুণ্যের জায়গা থেকে উপভোগ করা সম্পূর্ণ সম্ভব। এই ধরনের উপভোগের যে প্রক্রিয়া, তার গভীর অর্থের একটা আবছা কাঠামো থাকে, তা ইনস্টিংক্টিভ এবং অনির্দিষ্ট। লিখেছেন অনুরাধা ঘোষ। শিল্প সংস্কৃতিতে নাটক। স্বপ্ন, বাস্তব, নস্টালজিয়া। 4টি ভিন্নধর্মী নাট্য। এতে আছে নির্ভেজাল রূপকথা, সহজ সরল প্রযোজনা, অভিনীত ছোটদের অভিনীত নাটক। শেষ কথা লিখেছেন মৌলবাদের রাজ্য শাসন। হিন্দোল ভট্টাচার্য। ধর্ম কেউ নিজে বেছে জন্ম নেয়নি, কিন্তু নিজেকে আস্তিক বা নাস্তিক বলার অধিকার এই দেশে আছে। মৌলবাদের কোনো ধর্ম নেই, ভাষাও নেই। মৌলবাদের ধর্ম এবং ভাষাও। মৌলবাদের কলকাঠিতেই যেমন বাবরি মসজিদ ধ্বংস হয়, বামিয়ানের বুদ্ধমূর্তি নিশ্চিহ্ন হয়, ঠিক তেমনই উর্দুর মতো একটি সুমিষ্ট ভাষাকে মৌলবাদীদের ভাবাবেগ অনুযায়ী চলতে হয়। উর্দু ভাষার কবি ও লেখক জাভেদ আখতার যেহেতু নিজেকে নাস্তিক বলেন, তাই এই রাজ্যের 2টি মুসলিম মৌলবাদী সংগঠন রাজ্য উর্দু একাডেমির অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে বাদ সাধেন, আর সেই চাপে রাজ্য সরকারও নথি স্বীকার করে। জাভেদ আখতারের অনুষ্ঠান স্থগিত করা হয়। প্রশ্ন হলো কেন? আমাদের এই বাংলা তবে মুসলিম মৌলবাদের সামনে মাথা নোয়ালো কেন? নোয়ালো। এর আগেও এই রাজ্যে আমরা দেখেছি মৌলবাদীদের দাবিকে স্বীকার করে বই নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নিতে। প্রশ্ন আসে, আমরা কি তবে কেবল হিন্দু মৌলবাদের বিরোধিতা করার সময় প্রগতিশীল এবং মুসলিম মৌলবাদের সামনে অসহায়, নাকি মৌলবাদ কোনো বিষয়ই নয়, আসল কথা ভোট ব্যাংক? বাংলা তো প্রগতিশীল বলেই জানতাম, কিন্তু প্রগতিশীলতারও কি এপক্ষ ওপক্ষ হয়? এই উর্দু ভাষাতে কবিতা লিখেছেন গুলজারের মতো কবি, সাদাত হোসেন মান্টো, কৃষ্ণচন্দ্রের মতো লেখক। মান্টোকে কি কেউ আস্তিক বলবেন? মুসলিম মৌলবাদের কাছে আস্তিকতার সংজ্ঞার্থ কী? তাদের কাছে যারা মুসলিম মৌলবাদের সমর্থন করেন তারাই নাস্তিক, ঠিক যেমন হিন্দু মৌলবাদের কাছে যারা মৌলবাদ বিরোধী তারাই দেশদ্রোহী। কিন্তু কোনো একটি ভাষায় তো অনেক রকম মানুষ লেখেন, কথা বলেন। ভাষা তো কোনো ধর্ম বা জাতি বা রাজনৈতিক দলের একচেটিয়া আধিপত্যবাদের জায়গা নয়। একজন মুসলিম কবি কি নিজেকে নাস্তিক বলতে পারেন না? নাস্তিক বলার সঙ্গে রাজ্য উর্দু একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণের বিরোধিতা কোথায়? উর্দু একাডেমির অনুষ্ঠান মুসলিম মৌলবাদী সংগঠনের অনুষ্ঠান নয়, মুসলিম ধর্মেরও অনুষ্ঠান নয়। ঠিক যেমন এখন সংস্কৃত একাডেমি বা বাংলা একাডেমির কোনো অনুষ্ঠান হলে তা বিশেষ ধর্ম, জাতি বা আস্তিক নাস্তিকের অনুষ্ঠান হবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, কমিউনিস্ট, রক্ষণশীল, প্রগতিশীল যে কেউই
বাংলা বা সংস্কৃত বা যে কোনো একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। রাজ্য উর্দু একাডেমির অনুষ্ঠানেও দল, মত, ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার হওয়া স্বাভাবিক। কিন্তু এই দেশ ও রাজ্য স্বাভাবিক কী বা চলছে? তা না হলে ধর্ম নিরপেক্ষ একটি দেশে কীভাবে নিজেকে নাস্তিক ঘোষণা করা একজন কবির অনুষ্ঠান স্থগিত করেন রাজ্য উর্দু একাডেমি? এরপর তো নিজেকে নাস্তিক ঘোষণা করলে কেউ বাংলা একাডেমি বা সাহিত্য একাডেমির অনুষ্ঠান থেকেও বাদ দিতে বলবেন। ধর্ম তো কেউ নিজে বেছে জন্ম নেয়নি, কিন্তু নিজেকে আস্তিক বা নাস্তিক বলার মৌলিক অধিকার এই দেশে তো আছে। কিন্তু কেন্দ্রীয় বা রাজ্য সরকার অনুষ্ঠানে অংশ নিতে গেলে সবাইকে কোনো না কোনো ধর্মের মতবাদে কি বিশ্বাসী হতেই হবে? নাকি এই রাজনৈতিক পক্ষপাত কেবল মুসলিম মৌলবাদীদের জন্যই প্রযোজ্য? কোনো দেশ বা রাজ্যের সরকার তখন বুঝতে হবে এদেশের ধর্মনিরপেক্ষতা এবং মানুষের অধিকার বিপন্ন। আজ অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হচ্ছে, কাল রাজ্য থেকে তাড়ানো হবে, পরের দিন দেশ থেকে তাড়ানো হবে। ফিরে আসি ভাবাবেগে। আসলে ভাবাবেগও ক্ষতিকারক নয়, যতটা ক্ষতিকারক হলো রাজনীতি। হিন্দু মুসলমান উভয় ধর্মেরই মৌলবাদীদের ব্যবহার করেছে উপনিবেশিক ইংরেজ শক্তিও। কাল যদি হিন্দু মৌলবাদ বলে অমুক ব্যক্তিকে বাদ দিতে হবে কারণ সে নাস্তিক, তাহলে হয়তো তাই করা হবে। ক্রমশ আরও বেশি চোখ রাঙাবে মৌলবাদ, সঙ্গী হবে রাজনীতি বা পড়বে যুক্তি, লুপ্ত হবে ইতিহাস। তো এই ছিল 17 সেপ্টেম্বর 2025 দেশ পত্রিকা। তো আজ এই অবধি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে কথা হবে। সবাই খুব ভালো থেকো।